আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন। রোববার স্থানীয় সময় রাত 9:45 বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিনী। এরপর সেন্ট্রাল কুয়ালালামপুরে হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী এবং বহু সংস্কৃতির দেশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পৌঁছান তখন স্থানীয় সময় প্রায় 9টা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর সেন্ট্রাল কুয়ালালামপুরে হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে অংশ নেয় প্রধানমন্ত্রী। প্রথমবার সরকার প্রধানকে দেখে প্রবাসীদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উল্লাস। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের এসব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরেন। বলেন, বিদেশে আসার ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি তৈরির লক্ষ্যে ট্রেনিং এর ব্যবস্থা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে এখানকার সরকারের সাথে আলোচনা করা হবে। পাশাপাশি যারা অবৈধ অভিবাসী আছেন তাদের বিষয়েও এদেশের সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানানোর কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান তুলে ধরেন মুক্তবাজার অর্থনীতি সহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কি কি আলোচনা হবে তার কিছু দিক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, কুয়ালালামপুর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রী সফরের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ফারিয়া, আজকের দিনের যে বড় অনুষ্ঠানটি, মানে একটি অনুষ্ঠান এবং এটি সবচেয়ে বড় আয়োজন ছিল, সেটি হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের সাথে হোটেল স্ট্রিংলায় যে অনুষ্ঠানটি করেছিল সেটি রাজনৈতিক সুধী সভা বলেই তারা অভিহিত করেছিলেন। এইখানে প্রধানমন্ত্রী 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রেখেছেন এবং সেইখানে মালয়েশিয়ার দীর্ঘদিনের যে সমস্যা, অবৈধ অভিবাসী, কারাগারে থাকা প্রবাসী সহ যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যা কিভাবে নিরসন করা যায়, সেটি আইনের মধ্যে থেকে কীভাবে নিরসন করা যায় সেটি নিয়ে আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যে বৈঠক হবে সেখানে এই বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও প্রবাসীরা তাদের বেশ কিছু দাবি দেওয়ার কথা তুলে ধরেছিলেন, অবৈধ অভিবাসীদের বৈধ করার দাবিও তুলেছিলেন প্রধানমন্ত্রী। তার জবাবে বলেছিলেন যে প্রত্যেকটি দেশ তার নিজের আইনের মাধ্যমে চলে এবং সেই আইনের কারণে যে কোনো অবৈধ জিনিসকে সহজেই বৈধ করা যায় না। তবে তার যেসব বিষয়গুলো তার করণীয় থাকবে সেই বিষয়গুলো আগামীকালের বৈঠকে গুরুত্ব পাবে। আপনি জানেন যে আজকেই তারেক রহমান বাংলাদেশের থেকে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফর শুরু করেছেন মালয়েশিয়ার মাধ্যমে এবং আগামীকাল পুত্রাজয়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে, মালয়েশিয়ার রাজার সাথে একটি বৈঠক হবে, দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন হবে। যতটুকু জানতে পেরেছি বেশ কিছু চুক্তি এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের থেকে যেহেতু সবচেয়ে বড় না হলেও দ্বিতীয় অভিবাসনের ক্ষেত্র হিসাবে, অর্থাৎ দ্বিতীয় শ্রমবাজার হিসেবে পরিচিত মালয়েশিয়া, সেখানে আরও কীভাবে শ্রমিক আনা যায় সেই বিষয়ে তারা কথা বলেন। একই সাথে যেসব দেশে বাংলাদেশ থেকে শ্রমিকরা বিভিন্ন দেশে যায় তাদেরকে দক্ষ যোগ্য করে বিদেশে পাঠানোর কথাও তিনি বলেছেন, যে যাতে শ্রমিকরা তার ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি পায় বিদেশে, সেই বিষয়গুলি আগামীকালকের বৈঠকে গুরুত্ব পাবে। এবং আগামীকালের বৈঠক শেষে রাতেই তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবে, চীনে 2টি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেবে এবং এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় সেখানে গুরুত্ব পাবে এবং সেইখানে বেশ কিছু চুক্তি এবং এমইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন যেহেতু পদ্মা সেতু, তিস্তা ব্যারেজ সহ বড় বড় প্রকল্পগুলিতে এর আগেই চীন সেখানে বিনিয়োগ করতে চেয়েছিল, সেই সব বিষয়গুলো সেখানে গুরুত্ব পাবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং অর্থনৈতিক অবকাঠামো এই সফরের মাধ্যমে উঠে আসবে বলে জানা গেছে। এই ছিল আমার কাছে কুয়ালালামপুর থেকে সবশেষ খবর। ফারিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে স্বাগত জানিয়ে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রীর এই সফর দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন তারা। একই সঙ্গে দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য নেতাকর্মীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণে বাধা হলে কোনো আমলাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলের প্রস্তাবিত বাজেট বিষয়ে সিপিডি আয়োজিত আলোচনায় অর্থনীতি স্বাভাবিক করতে 2 বছর সময় লাগবে বলে জানান তিনি। আলোচনায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতি, জ্বালানি সংকট ও উচ্চ সুদহার অর্থনীতির জন্য হুমকি। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট বিষয়ক গোল টেবিল আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, যেখানে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বাজেটকে ব্যবসায়ী বান্ধব বললেও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বলেন, বাজেটে নিম্ন আয়ের মানুষদের করের বোঝা বাড়বে। নীতিগত উদ্যোগ, কর ছাড় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যবসা ও বিনিয়োগ জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে বলে আমরা মনে করি। তবে এইসব উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে সেগুলো কার্যকর ও সময়মতো বাস্তবায়নের উপর। কর্মসংস্থান ও বিনিয়োগ সংকটের নেতিবাচক প্রভাব বাজেটেও পড়বে বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। In this budget, I mean, there have been issues of tax. অন্তত একটা রিফর্ম বাজেটে আনা দরকার, যেটা সোর্স ট্যাক্সের শ্রেণীবিন্যাস থেকে শুরু হতে পারে। Is very much needed for the country. প্রস্তাবিত বাজেটে কিছু সমস্যা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী সমাধানের জন্য কাজ চলছে বলেও জানান। ক্রমান্বয়ে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমানো হচ্ছে বলেও জানান তিনি। 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, যারাই বাধাগ্রস্ত করতে চাইবে they will be found out and they will have to show the way out. Anybody standing in the way of deregulation and business, we will show them the way out. সরকার বাজেটের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে উদ্ধার করে মানুষের আস্থা তৈরি করছে বলে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিএনপি সরকারের প্রথম 4 মাসে নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করা হয়। এই সময় সরকারের বিভিন্ন সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও তুলে ধরেন বক্তারা। শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সুজন সম্পাদক। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সরকারের প্রথম 4 মাসে প্রত্যাশা, অর্জন ও করণীয় নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় সরকারের সাফল্য ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। বাস্তব রূপায়ণ, এটার জন্য সময় প্রয়োজন হয়। মূল প্রবন্ধে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন সহ 9টি সাফল্যের কথা উল্লেখ করা হয়। সরকারের প্রাথমিকভাবে যে সাফল্যগুলো দেখেছি, যেমন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মওকুফ করা, তারপরে ফ্যামিলি কার্ডের যে পাইলট পর্ব এটা শেষ করা, কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা, খাল খনন কর্মসূচির উদ্বোধন করা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাজেট যেন জনবান্ধব হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। বিরোধী দলকে বিরোধিতা করতে হবে, বিরোধী দলকে প্রবলভাবে সমালোচনা করতে হবে। একই সাথে আমাদের জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ওই যে হয়ে কতগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার। সভাপতির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, প্রাথমিক ও গ্রামীণ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তো ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমাদের অবশ্যই আমাদের যারা সমাজে তাদের জীবন জীবিকার তারা নিজেরা নির্বাহ করতে পারে না, তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে। কিন্তু আমাদের উঠতি বয়সের সব তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থনীতি সচল রাখতে ব্যাংকিং খাতকে সচল রাখার পরামর্শ দেন বক্তারা। নারীকে সদস্য হিসেবে। আব্দুর রহিম, RTV, ঢাকা।
জাতীয় সংসদ শাহবাগ চত্বর নয় জানিয়ে বক্তব্যের ক্ষেত্রে সংসদীয় রীতিনীতি মেনে চলতে বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে বাজেট বক্তব্যে এনসিপির হান্নান মাসুদকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দল থেকে বারবার ফ্যাসিস্টের কথা বললেও তাদের আচরণেই সেটা রয়েছে। সর্দার রাজীবের রিপোর্ট। রবিবার জাতীয় সংসদে চলে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনা। এতে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে নোয়াখালী 6 আসনের এমপি আব্দুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদ আমলের মতো এখনো খ্যাতির বিড়ম্বনা চলছে। একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। এ সময় তিনি বলেন, বাজেটে মদ সিগারেটের দাম বাড়ানো নিয়ে জামায়াতে ইসলামীর বিষয়ে প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন। ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণদার নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। পরে তাৎক্ষণিক জবাবে তার বক্তব্য বাতিলের দাবি জানান সরকার দলীয় সংসদ সদস্যরা। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়। তবে প্রধানমন্ত্রীর সমালোচনা করার অধিকার সবার আছে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর নয়। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিরোধী দলের বক্তব্যেই ফ্যাসিস্টের আচরণ ফুটে উঠছে। আপনি ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্ড করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। এরপর হান্নান মাসুদ পুনরায় বক্তব্যের চেষ্টা করলে তাকে থামিয়ে দিয়ে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। পরে ডেপুটি স্পিকারের বক্তব্যের সমালোচনা করে তা বাতিলের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ভারত জুড়ে ছিল তার কিলিং নেটওয়ার্ক। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় জিয়াউল আহসানের রানারের দেয়া সাক্ষ্য চাঞ্চল্যকর এসব তথ্য উঠে আসে, জানান চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্ট। আওয়ামী শাসনামলে 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। আজও তার হদিস মেলেনি। এই গুমের ঘটনায় উত্তপ্ত হয়েছিল পুরো দেশ, আলোচনা ছিল বহির্বিশ্বেও। 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা হয় সে সময়ে সংঘটিত অসংখ্য গুম ও খুনের। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে বিচার চলছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েসের দেয়া সাক্ষ্যে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। সাক্ষ্যে 7টি ঘটনায় অন্তত 30 জনকে হত্যার বর্ণনা উঠে আসে। হত্যা করা হয় 10-12 জন বিডিআর সদস্যকেও। অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত টার্গেটেড ওয়েতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এবং প্রত্যেকটির মধ্যে জিয়াউল আহসানের নেতৃত্ব ছিল। কোর্টে উনি উপস্থিত থেকে এই সমস্ত সাক্ষ্যটা শুনেছেন, আর যতক্ষণ তিনি শুনেছেন ততক্ষণ পর্যন্ত তিনি হাসছিলেন, দাঁত খিলিয়ে খিলিয়ে তিনি হাসছিলেন। তিনি যে কতটা কুখ্যাত তার আজকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা প্রমাণিত হয়েছে। আসামির আইনজীবীর দাবি, সাক্ষী ইমরুল জবানবন্দিতে জিয়াউল আহসানের নামে শেখানো কথা বলেছেন। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু
বলে গেছেন। চলতি বছরের 14 জানুয়ারি হত্যাসহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। বিচারের ধারাবাহিকতায় আসামির উপস্থিতিতেই নেওয়া হয় মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য। জিএম মাহমুদ, RTV, ঢাকা। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিশ্বকাপ উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করতে বাংলাদেশে এসেছেন দেশটির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডেন মার্টিন রুলো ও মিসেস মার্টিনা। রোববার তাদের নিয়ে মাইনুদ্দিন মামুনের প্রযোজনায় বিশ্বকাপ নিয়ে RTVর বিশেষ আয়োজন কিক অফ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের একটি প্রতিনিধি দলও আসেন। তারা নিজ দেশের চতুর্থ ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় প্রতিটি বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন রাষ্ট্রদূত। RTV বার্তা প্রধান ইলিয়াস হোসেন ও হেড অফ নিউজ প্রোডাকশন বেলায়েত হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরে শিশু রিফাত হত্যা মামলায় 5 আসামি মৃত্যুদণ্ড ও 5 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এর রায় ঘোষণা করেন। 2018 সালের 15 জুলাই 8 বছরের রিফাতকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়। এই ঘটনায় দণ্ডিতদের মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলার 11 আসামির মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন। তবে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা। তার রায়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। আমি এই রায়ে সন্তুষ্ট, আল্লাহর কাছে আল্লাহর অশেষ দয়া। আগামী 16 ডিসেম্বরে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এর আগে জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এই কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গার্ড অফ টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডেলিং এককভাবেই বিমান করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। Head of the State, Honorable Prime Minister Tariq Rahman, যেহেতু জানেন যে আমরা 16 ডিসেম্বরে আমরা ওপেন করতে যাচ্ছি, সেই হিসাবে আপনার সহযোগিতা আমরা কামনা করছি। এই কথা বলা হয়েছে জাপানিজ অ্যাম্বাসেডরকে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব 2-এর অধিনায়ক নইমুল হাসান। সকালে মোহাম্মদপুরে র‍্যাব 2 কার্যালয়ে 5 ছিনতাইকারীকে গ্রেপ্তার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ও 14 মামলার আসামি মাওরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব অধিনায়ক। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মোহাম্মদপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ সহযোগী সংগঠনের আরও 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। যাচাই করে দেখা যায় মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর এর মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদক সহ মোট 14টি মামলা রয়েছে এবং 2টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের 25 মে থেকে 2027 সালের 25 মে পর্যন্ত নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই ঘোষণা গত 25 মে থেকেই কার্যকর হবে। এর আগে 23 মে ময়মনসিংহ সফরকালে নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে, তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। রোববার সকাল 8টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া 24 ঘন্টার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় হাম ও উপসর্গে শনাক্ত হয়েছে 1063 জনের। 15 মার্চ থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 587-তে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মোট 93 শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময়ে মোট হামে আক্রান্ত হয়েছেন 92,790 জন। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
শুরু হলো 2 দিন ব্যাপী সঙ্গীত উৎসব 2026। সন্ধ্যায় দেশের বিশিষ্ট ও নবীন শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। আয়োজকরা জানান, সুরে সুরে মানুষকে মায়ার বন্ধনে আবদ্ধ করাই উৎসবের মূল লক্ষ্য। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।